নীরবতার সময় শেষ, জেগে উঠো বাংলাদেশ। নীরবতার সময় শেষ, জেগে উঠো বাংলাদেশ। আজকে আমরা কসম কাটি সবাই, 32 নম্বরের প্রতিশোধ আমরা নেব এবং বাংলার স্বাধীনতার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করব বাংলাদেশ থেকে। আমি তোমাদের সবাইকে আরেকটি 71-এর ডাক দিচ্ছি। আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশের প্রতিটা ঘরকে 32 নম্বরে পরিণত করো। বাংলাদেশের প্রতিটা ঘরকে 32 নম্বরে পরিণত করো। বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। যারা 32 নম্বর আক্রমণ করেছে তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ব্ল্যাকমেইল করা। শেখ হাসিনা অনেক বেশি আমিও পছন্দ করি না, কিন্তু তাকে তো ব্ল্যাকমেইল করবো না। আমি দেখলাম ফ্রান্সে বসে থাকা এক জাতীয় বেঈমান, সে বলছে 32 নম্বর থাকবে না এবং তার কথা শুরু করেছে আসসালামু আলাইকুম বলে। একজন অন্য ধর্মের মানুষ যখন আসসালামু আলাইকুম বলে আপনাকে জিয়াফত খাওয়ানোর ইনস্ট্রাকশন দেয় যে ওখানে গিয়ে জিয়াফত খাও, আপনাকে যখন জাতির অস্তিত্বের বিরুদ্ধে, জাতির শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে কথা বলে, যিনি বলে গেছেন আমি মুসলমান, বলেননি বঙ্গবন্ধু, তার বিরুদ্ধে যখন একজন অমুসলিম বলে সালাম দিয়ে ইতিহাস মুছে ফেলতে হবে, তার 32 নম্বর আক্রমণ করতে হবে গান গেয়ে, আপনাদের বুঝতে হবে বিষয়টা কি, বুঝতে হবে বিষয়টা কি। কিন্তু সে কিন্তু প্রকৃত হিন্দুও না, প্রকৃত সনাতনী কখনো ভায়োলেন্সের হুকুম দেবে না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাবে না। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিলেন মুসলিম অমুসলিম তারা সবাই আমার ভাই, তাদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য, রাইট? তাই যখন সেই ফ্রান্সে বসে থাকা জাতীয় বেঈমান অমুসলিম হয়ে মুসলিম মৌলবাদকে উস্কে দেয়, তার মতলব অন্যদিকে, তার মতলব অন্যদিকে। বাংলাদেশে উগ্রতা বাড়লে ফয়দা হবে কাদের? সাধারণ হিন্দুদের? নো। সনাতনী হিন্দুদের, প্রকৃত হিন্দুদের, সনাতনীদের না। ফয়দা হবে হিন্দুত্ববাদীদের। কারণ বাংলাদেশে উগ্রতা বাড়লে তারাও ওখানে উগ্রতা বাড়াকে জাস্টিফাই করতে পারে। বাংলাদেশে উগ্রতা বাড়লে কমিউনিস্ট মুভমেন্টের ফায়দা হতে পারে। বুঝতে হবে এগুলো, আপনাদের বুঝতে হবে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল মৌলবাদী হিন্দুরা। বঙ্গবন্ধুকে দেখবেন মৌলবাদী হিন্দুরা কখনোই পছন্দ করে না, মুখে যাই বলো পছন্দ করে না। বহু বহু প্রমাণ আছে, লিখা চোখায় চিত্তরঞ্জন সুতার সহ অনেকে লিখায় প্রমাণিত আছে। এমনকি হিন্দু মহাজোটের নেতারাও কদিন আগে কি বলতো, গোবিন্দ প্রামাণিক বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেখেন দেখেন ঘাটান। সুতরাং হিন্দুত্ববাদীরা পছন্দ করে না, কমিউনিস্টরা বঙ্গবন্ধুকে পছন্দ করে না, গোরা মুসলিমরা, মৌলবাদী মুসলিমরা পছন্দ করে না। তাহলে ও কাদের পক্ষে? বুঝতে হবে না? এই তিনের সমন্বয় এর ভিতরে আছে। এই যে ফ্রান্সে বসে থাকা শয়তান, এখন তো তোমার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ শাসন করে, চাও না কেন বাংলাদেশে? কারণ তুমি কথা বলো, কারণ তোমার বিরুদ্ধে 250 শিশু হত্যার মামলা আছে। তুমি হিন্দু হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করেছো, এগুলোকে জাস্টিফাই করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, নিজের ব্যবসা ফেরত পাওয়ার জন্য, নিজের কেস ধামাচাপা দেওয়ার জন্য তুমি ফ্রান্সে বসে বসে কথা বলো, কারণ তুমি বাংলাদেশে যাবে না, বাংলাদেশে যাবে না। লাল নীল পাসপোর্টের লোভ, তাই না? লাল নীল পাসপোর্টের লোভ। আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে আজকে এই প্রজন্ম দেখতে হচ্ছে। কিন্তু এখন সময় এসছে, যারা 32 নম্বর ভেঙেছে তাদের ভিডিও এসছে, ছবি এসছে, এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে রাখুন, একটি লগ তৈরি করুন। যারা বাংলাদেশে 32 নম্বরকে ভেঙেছে তাদের ভিডিও এসছে, তাদের ছবি এসছে, আপনারা একটি লগ তৈরি করুন যেখানে এদের প্রত্যেকের ছবি যেন ধরে রাখতে পারেন। এদেরকে আমাদের হিসাব নিকাশ চুকাতে হবে, হিসাব নিকাশ চুকাতে হবে, হবেই হবে, সময় এসছে। 32 নম্বর ধ্বংস করে বঙ্গবন্ধুকে শেষ করা যাবে না, বাংলাদেশে যাবে না, এবং ডাবল এজেন্টের কাজ করে ফয়দা নেওয়া যাবে না। শেখ হাসিনার শাসনের বিরোধিতা করার নামে বঙ্গবন্ধুর ইতিহাস উপড়ে ফেলা যাবে না, বাংলাদেশে মৌলবাদ কায়েম করা যাবে না, আমরা মেনে নেব না, দল মত নির্বিশেষে আমরা মেনে নেব না। আমি বিএনপির
অনেক নেতার সাথে কথা বলেছি, বিএনপির নেতারা কিছু কথা বলেছেন যে তাদের ভিতরে কিছু ক্ষোভ আছে। তারা বলতে চাইছে যে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার ফলে তারা এই বিষয়ে কোনো কথা বলবে না। আমার কথা হচ্ছে, খালেদা জিয়ার বাড়ি, মিসেস জিয়ার বাড়ি, সেটা একটি অনুদান ছিল সরকারের পক্ষ থেকে সেই সময়। বুঝলাম সেই বিষয়ে আপনি একমত নন, আমিও মনে করি কাজটা ঠিক হয়নি। কিন্তু ৩২ নাম্বার তো ভাই দলমতের ঊর্ধ্বে। ৩২ নম্বর তো আমাদের স্বাধীনতা অস্তিত্বের সাথে জড়িত। ৩২ নাম্বার সাথে কোনো কিছু জোড়া হয় না, কোনো সম্পর্ক হয় না, কোনো কিছুর সাথেই সম্পর্ক হয় না। সিম্পল। আমাদেরকে একত্রে এগোতেই হবে। আমি কিছু কিছু কল নিব, দেখি সবাই কি বলছেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলো স্যার। আমি সব ভিডিওগুলো দেখি, বিষয়টা দেখে খুব কষ্ট লাগলো। এর মধ্যে আমি দেখলাম পিনাকি, তারপরে ইলিয়াস, এটা লাইভে বলতেছে যে বললে স্যার অমুক জায়গায় আমি পাঠাই। আমার মনে হচ্ছে পিনাকি এটার মদতদাতা। নো ডাউট, কোনো সন্দেহ নেই। আমার কাছে তো ভিডিও দেখলাম আমি, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ কোথায় গেছে যে মৌলবাদীরা একজন অমুসলিমের কথায় জিয়াফত দেয়, অমুসলিমের কথায় উস্কে দেয় এবং আসসালামু আলাইকুম বলে তাদেরকে লেলিয়ে দেয় বাংলাদেশের স্বাধীনতার হিরোর বাড়ির বিরুদ্ধে। বুঝলাম না ঘটনাটা কোথায় প্যাঁচ খেল। কারণ হচ্ছে ওই যে আব্দুল্লাহ বিন জুবায়ের যখন মক্কায় ছিল, ইয়াজিদ দ্বারা অনেক মুসলমান অনুপ্রাণিত হয়েছিল। ইয়াজিদ দ্বারা, ইয়াজিদ তো মুনাফেক, ঠিক একই এই মুনাফেক ফ্রান্সে বসে থাকা মুনাফেকের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। সে যদি এত ভালো মানুষ তাহলে সে দেশে আসে না, আসবে না, কারণ তাদের টার্গেট তো দেশে থাকবে না, তারা পালিয়ে যাবে। আমি কিছু বলতে পারি? হ্যাঁ, কে? মাসুদ? আমি হ্যাঁ, নাজি গন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর বাড়িটা ৭ নাম্বার, এর সাথে পুরো বাঙালির চেতনা জড়িত। আজকে আমি সবসময় লেখালেখি করি, আমি আপনাদের পাশের দেশ থেকে কথা বলছি, আমি একজন হিন্দু। আজকে আমি আমার পরিচয়টা উজাগর করছি। বিশ্বের কোন ইতিহাসে এমন কোন দেশ নেই যেখানে জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এদের মেইন রাগ একটাই কারণে, এরা পুরোপুরি পরাজিত হয়েছিল ৭১ সালে বঙ্গবন্ধুর কাছে। অ্যাবসলিউটলি। আজকে আমি একটা কথা বলছি, বঙ্গবন্ধু কেবলমাত্র বাংলাদেশের নেতা নয়, বঙ্গবন্ধু মানব জাতির নেতা, সমগ্র পরাধীন জাতিগুলোর নেতা। যখনই অন্যায় হয় সেখানে বঙ্গবন্ধুর কণ্ঠ বেজে ওঠে। সাবাস। বঙ্গবন্ধু প্রথমে বলেছিল, আমি মানুষ, আমি হিন্দু নই, আমি মুসলমান নই। যদি স্যার কখনো আপনি হাসনাতের মতো একটা রাজাকার, একটা নাহিদের মতো রাজাকার, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাচ্চাদের সামনেও দাঁড়ান, ওরা আর্গুমেন্টে যেতে পারবে না। এখানে একটু কারেকশন করা দরকার। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। উনি বলেছিলেন সবচাইতে আগে আমি মানুষ, তারপরে আমি বাঙালি, তারপরে আমি মুসলমান। আমাদের ভারতবর্ষে আমি হিস্ট্রি স্টুডেন্ট, এমএতে মাস্টার্স করে আমাদের কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করানো হয়। ওরা যদি আজকে শেখ হাসিনা আসলেই শিক্ষিত একটা সমাজ গড়তে পারতো, ওরা যাই হোক, হাসিনার উপরে রাগ থাকতেই পারে। আমি মোদীকে পছন্দ নাই করতে পারি, নাই পারি, কিন্তু আমি যদি সেটা আমার স্বাধীনতার বাসভূমি হয়, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বাসভূমি, সেটা আমি ভাঙতে পারি না। আমি দেখলাম এটা কারা করে, বঙ্গবন্ধুকে কারা ঘৃণা করে? যারা বাঙালিত্বকে ঘৃণা করে, যারা পাকিস্তানের পরাজিত শক্তি, যারা খেলাফতের দোহাই দিয়ে ইসলামের বিকৃত অনুবাদে
যারা কিনা আমাদের বাঙালি অস্তিত্বকে বিলীন করে দিতে চায়, তারাই বঙ্গবন্ধুকে ঘৃণা করবে। এটা তো শুধু বঙ্গবন্ধুর আক্রমণ না, তো এটা আমাদের বাঙালিত্বকে আক্রমণ করা। সুমন চট্টোপাধ্যায় তার ইন্টারভিউ বলছে, সুমন কবি, হ্যাঁ, উনি বলছেন যে 7ই মার্চের ভাষণ শুনে আমরা সবাই দাঁড়িয়ে গেছি, এত উদ্দীপ্ত করেছে। কার জন্য করছো? খুশি করার জন্য করছো, তাহলে থাকবে কোন একটা পক্ষকে খুশি করার জন্য এই লাল বাদর, নাহিদ, হাসনাত এদের মতো লোকরা এই ধরনের কাজগুলো করছে। কিন্তু সমগ্র বাঙালি জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, এদের মতো লাল বাদরকে ঠেকানো সম্ভব নয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, মুফাসসিল ইসলাম ভাই, জি কেমন আছেন? হ্যাঁ, মাসুম। জি, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কমিটি কেন্দ্রীয় উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক। তো আসলে 32 নম্বরের এই যে ঘটনা, এগুলো হৃদয়ের রক্তক্ষরণ হয়। আর এই 32 নম্বর ভাঙার মাধ্যমে তো আসলে বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়া যাবে না। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা সম্পূর্ণ ভুলে আছে। আমি বলবো এগুলো তাদেরই কাজ যারা বাংলাদেশকে অস্বীকার করে, আমাদের বাঙালিত্ব আরো চাঙ্গা হবে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আরো বাড়বে। রিসেন্ট ঘটনা বলি, গ্রামের একজন মানুষ, সে ঢাকা এসেছে, সে আমাকে বলতেছিল যে 32 নম্বর বাড়িতে একটু সে দেখবে, মানে গাড়িতে যাচ্ছে, দূর থেকে হলেও সে একটু দেখবে। সে কোনো রাজনীতি করে না, কিন্তু তার একটা আবেগ ইমোশনের জায়গা ওইখানে। তো আসলে এগুলো দেখলে ভাই হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার কথা হচ্ছে, এখন কি যদি এর রিয়াকশন তো হতেই হবে, কিন্তু এর রিয়াকশনের ফলাফল আর কত আওয়ামী লীগ মার খাবে, ছাত্রলীগ মার খাবে, আর কত মার খাবে? তাদের ভিতরে অবশ্যই খারাপ লোক ছিল, যারা খারাপ কাজ করে তাদের বিচার হোক, কেউ সুষ্ঠু বিচার হতে হবে। ধরে জাতনামে মার্ডার কেস দেওয়া চলবে না। কিন্তু কথা ইলিয়াস হোসাইন, উনি আবার সাংবাদিক। আমি ওনার চিন্তাধারা এত নিকৃষ্ট একটা মানুষ, উনি কিসের সাংবাদিক? তাকে আমি খারাপ ভাষায় বলতেছি না, আমি তার সাইকোলজি দেখে ভাই আমি অবাক হচ্ছি। সে কিছুদিন আগে বঙ্গবন্ধুরা খুনি কেসে প্রশ্ন করে, রাসেলকে যে মারা হয়েছিল, রাসেল নাকি বলছিল আমাকে বাঁচাও বাঁচাও, বাংলা সিনেমার মতো। আরে বাস্টার্ড, একটা শিশুকে মারা হয়েছে, সে বাঁচাও বলছে না কি বলছে? তোর দুনিয়ায় এত টপিক থাকতে তোর সেটার সত্যতা তোর যাচাই করতে পারি, তোর লজ্জা লাগে না? ও তো একটা বাচ্চা মানুষ ছিল, ওর কি দোষ ছিল? ওকে মারা হয়েছে, সেটা কিভাবে মারা হয়েছে তুই জাস্টিফাই করো? এত নোংরা মস্তিষ্ক নিয়ে এরা আবার কথা বলে। আর আমি চিন্তা করি ও মানে কি রকম বিকৃত মস্তিষ্কের লোক, আবার কেউ দেখে এদেরকে বাহাবাহ দেয়। ভাই কষ্ট লাগে। আনফরচুনেটলি আমরা আসলে আমাদের নতুন যে জেনারেশন বা জেন জেড, তাদেরকে আমরা প্রকৃত শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার অনেক কারণ আছে। আমরা এই সকল বিকৃত ইসলাম, যেটা বিকৃত মৌলবাদী, এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে পারিনি। তারা কন্টিনিউয়াসলি একটা জেনারেশনকে মূর্খ বানিয়েই গেছে। তারা স্বাধীন ইসলামের দোহাই দিয়ে, যেটা বঙ্গবন্ধু সাধন করে গেছেন, তারা ইসলামের দোহাই দিয়ে আমাদের বাঙালিত্বকে হত্যা করার চেষ্টা করেছে। সুতরাং এই বিষয়ে আমরা ফেল করেছি। আমরা বলতে আমি বলবো আমাদের বাপ পিতার জেনারেশন ফেল করেছে, কারণ আমরা তো ক্ষমতা এখনো আসতে পারিনি। সুতরাং আমাদের জেনারেশনের আগের জেনারেশন খুব বেশি দীর্ঘক্ষণ ক্ষমতা ধরে রেখেছিলেন, সেটা খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, তোফায়েল হোক, যেটাই হোক। আমাদের জেনারেশন ক্ষমতা আসতে পারেনি বলে আমরা কিন্তু ওদেরকে গাইড দিতে পারিনি। এখানে আমাদেরও ফেল। আরেকটা ব্যাপার আছে, আমি জাস্ট শেষ করে দিচ্ছি। হাসিনা সরকারের এটাও ব্যর্থতা, আমরা কিন্তু মেজর জিয়াকেও কিন্তু মূল্যায়ন করতে পারেনি। অবশ্যই এটা অন্যায় হয়েছে। কারণ আমি কি পড়েছি শুনুন, আমি যেটা পড়েছি, আরেক বছর বসে আমি যেটা পড়েছি, উনি মারাত্মক একজন আর্মি অফিসার ছিলেন। মানে 65-এ তার বীরত্ব মানে অসীম। যখন বাংলাদেশ ভাগ হয়নি, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হয়নি, আচ্ছা, সেই মানুষটা অনেক মানে এত তার র্যাঙ্ক তো অনেক হাই ছিল। স্বাধীনতার সময় জিয়া রহমানের অবদান ছিল, এটাকে অস্বীকার করার কোনো না। আমি জাস্ট আসছি, আমি বেশি ওনারাও তো বলবে, আমি টাইম নেবো না। তো 65-এ মারাত্মক কাজ করেছিল, 65 ওয়ারে, 71-এ উনি করেছেন। উনার আউট নলেজ ভীষণ ভালো ছিল, একজন মারাত্মক অফিসার। প্রথমে আমি বলছি দেশ নায়ক, ওটা পরে, কিন্তু উনি অনেক বড় বীরত্বের সাথে, এত বড় একটা বীর, যাকে আপনি খারাপ ভাবেন না প্লিজ, আপনার এটি ডালিম ভাই যেভাবে বললো এই ভদ্রলোক, হ্যাঁ, জিয়াউর রহমান মানে একটা বিশাল
কি বলবো ফিগার, শেখ মুজিবুর একটা বিশাল ফিগার। আমি তো আওয়ামী লীগ বিএনপি যাচ্ছি, তারা মানুষ হিসেবে কত বড়। যেমন এক নেতা বিএনপি ওনার কথা বলেছিলাম, ফজলুল ভাই, উনি বলেছিল ছোট ছোট মানুষের নেতৃত্ব চলছে। এই মানুষগুলো আজকে যদি থাকতো তাহলে এই ঘটনা দেখতে হতো না। ঠিক আপনারা বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই যেটা বলতেছিলেন আপনি, হ্যাঁ যেটা বলতেছিলেন আসলে আমাদের মানে আপনাদের পরবর্তী জেনারেশন, আমার মনে হয় যে আমি 13তে ইন্টারমিডিয়েট পাস করছি, আমার মনে হয় এর পরবর্তী বিশেষ করে 17, 18তে বা 20-এর কাছাকাছিতে যারা ইন্টারমিডিয়েট পাস করছে এই জেনারেশন, এদেরকে আসলে প্রপার শিক্ষাটা এরা পায় না। আমার মানে কি বলবো, এর জন্য কষ্টও লাগে। এরা বুঝে না, এরা অনেক কিছুই বুঝে না, এরা এই দেশের সঠিক ইতিহাস বুঝে না। এরা এই যে এখন আমাদের বানানো ইতিহাস শুনতে হয়, হ্যাঁ এখন এই যে কিছু কারণ হচ্ছে ডাকসু যখন ডাকসু যেই নির্বাচিত হোক, ডাকসুটা যখন অকার্যকর হয়ে যায় তখন রাজনৈতিক চর্চাটা বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হচ্ছে একটা পার্লামেন্ট, যেখানে আমরা বন্ধুরা বিভিন্ন রাজনৈতিক কর্মীরা সেখানে আমরা আলোচনা আড্ডা মারতাম, যেটা বুয়েটে সম্ভব না, মেডিকেলও সম্ভব না। সেটা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হেডকোয়ার্টার, সেখানে তারা এখন রাজনীতি বন্ধ করতে যাচ্ছে, কারণ রাজনৈতিক চর্চা না থাকলে সত্যি ইতিহাস জানা যায় না। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পায়ের কাছে বসে আমরা কথা শুনতাম এবং আমরা নিজেরা বন্ধুরা আড্ডা মারতাম। এই জন্য আমরা ওয়েল ইনফর্মড হয়েছি, যেটা কিনা বর্তমান ছাত্রদের জন্য যারা চাচ্ছে সমন্বয়ের কাছে সেটা বন্ধ করে দিতে। তবে আমার যেটা মূল কথা হচ্ছে যে এখন কি সহ্যের সীমা পার হয়নি? আমার কথা হচ্ছে সহ্যের পার হয়েছে কিনা, এবং সহ্যের সীমা পার হয়েছে। আমি একজন মানুষ হিসাবে শুধু মার খাওয়াই কি আমার কর্তব্য? সেখানে দেশে আইনের শাসন নাই, যেখানে আওয়ামী লীগের বললে ধরে নিয়ে যাচ্ছে, স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বললে আমাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তখন কি শুধু মার খাওয়াটাই আমার কর্তব্য নাগরিক হিসাবে? এটাই কি আমার কর্তব্য? না, আপনার তো আমি তো আমার মতো অনেকেই প্রতিবাদ তো হচ্ছে, আরো হবে। আমি তো এই যে লাইভে আমার কথা হচ্ছে যদি এদেরকে ঠেকাতে হলে আমাদের সবাইকে একত্রে স্টেপ নিতে হয়, যে কোনো স্টেপ। এর জন্য দায়িত্ব অবশ্যই ডক্টর ইউনূসের সরকার বহন করতে হবে। সেটাই, আর আমি প্রস্তুত এবং আমি বিশ্বাস করি আমার মতো ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত, এটার জন্য প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। যারা উপদেষ্টা আছে এদেরকে কিন্তু বাংলার মাটিতে বিচার করা হবে, এদের বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। তুমি ক্ষমতা রাখতে পারো না, দেশের শান্তি আনতে পারো না, দেশের ডিসিপ্লিন আনতে পারো না, তুমি মব ভায়োলেন্স থামাতে পারো না, তারপর তুমি ক্ষমতা ধরে রেখেছো মানে তোমার বিচার হতে হবে। এরা তো পারতেছে, আপনি দেখতেছেন না ভাইয়া করেই বলি, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, আমি এই কারণে আপনারা অনেক গল্পের সাথে আমাদের সময়েরও ঢাকা কলেজের অনেক কিছুই মিলে যায়। তো এরা তো পারতেছে, এরা কি পারতেছে? এরা আপনার লাল গালিচা বিছিয়ে আপনার খাল খনন উদ্বোধন করে, এরা এগুলো পারতেছে না। হ্যাঁ, এরপরে এরা আপনার হেলিকপ্টারে চড়তে পারতেছে, দামি দামি গাড়িতে চড়তে পারতেছে, মহিলাদের মতো ফুলে গেছে পেট। হ্যাঁ, আর ওই যে সলিমুল্লাহ খন্দকার স্যার অনেক কথাবার্তা বলে, তাকে দেখলাম বাচ্চাদের পেছনে দাঁড়ায় ছবি টবি তুলতেছে, খুব ভালো লাগতেছে। লাল স্বাধীনতা, আমাকে মুভ অন করতে হবে। শাহিদুল গো আহেড। ধন্যবাদ। ঠিক আছে, জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। হ্যাঁ জি আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। জি স্যার, আমাদের বাসা আসলে গোপালগঞ্জ। গোপালগঞ্জ নিয়ে স্যার আসলে অনেকেরই অনেক ভুল ধারণা আছে। আমাদের এলাকায় কোনো পলিটিক্স নাই, 100% আওয়ামী লীগ। আমরা হচ্ছে হাট থেকে আওয়ামী লীগ করি নিঃস্বার্থভাবে। না বলো না, জাস্ট এমনি জিনিসটা বলি, আমরা বঙ্গবন্ধুর জীবনের থেকে বেশি ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি। মনে করেন আমি যখন আজকে অফিস করে বাসায় আসছি, মানে এই ভিডিওতে শব্দটা বলবা, আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, এটা বলো। জি 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 জি, আমরা স্বাধীনতার পক্ষে, মানে কান্না করছি, মানে খুবই কষ্ট লাগছে আমার কথা। মানুষটা মারা গেছে, ওইখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছে, নিয়ন্ত্রণ হয়েছে, এবং 9 জন সেক্টর কমান্ডার সহযোগিতা করছে, মানে এবং সারা বাংলাদেশের সবাই মিলে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে। কিন্তু নেতৃত্বে তো বঙ্গবন্ধু অবশ্যই ছিলেন। প্রতিটা মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকে, ওনারও ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু বর্তমান যে স্বাধীনতা বিরোধীরা আমাদের দেশটাকে আঁকড়ে নিছে। কানবা কেন? জি স্যার। কান্নাকে শক্তিতে রূপান্তর করবা, কানবা কেন? না 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 না, এটা আসলে মানে বাংলাদেশে বর্তমান স্বাধীনতা বিরোধী সবাই, আমি তো এখন চোখের চারপাশেই শুধু স্বাধীনতা বিরোধী দেখি, স্বাধীনতার পক্ষের কোনো লোকই দেখতেছি না। কে বলেছে তোমাকে এই কথা? বিশ্বাস করেন, এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকরা মানে অনিশ্চিত জীবন পার করতেছে, মানে জীবনের কোনো নিরাপত্তাই পাচ্ছে না। কে বলেছে তোমাকে? শোনো, আমি একটা কথা বারবার বলি, বনে বাঘ আর সিংহ চুপ থাকলে খ্যাক শিয়াল চিৎকার করে, মনে হয় বনে বাঘ নাই।
বাংলাদেশে কোনো বর্তমানে কোনো আইন শৃঙ্খলা কিছু নাই। জি জি, মানে বাংলাদেশে মানুষের ফিল করা উচিত যে তারা কি করতেছে। মানে এখানে যে কোনো যারা স্বাধীনতার পক্ষে থাকবে, আওয়ামী লীগ বিএনপি নাই, যারা স্বাধীনতার পক্ষে থাকবে তারা দেশটা পরিচালনা করবে এবং ন্যায়ের সাথে। আমরা কোনো অন্যায় পছন্দ করি না, চুরি চামারি পছন্দ করি না। শোনো, আওয়ামী লীগ বিএনপি এই দলগুলোকে নিশ্চিহ্ন করা অসম্ভব। না, অবশ্যই অসম্ভব, কারণ এরা স্বাধীনতার পক্ষে এবং মানে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে মিনিমাম 4 কোটি লোক আছে, 5 কোটি লোক আছে, বিএনপির পক্ষে 4-5 কোটি লোক আছে। এদের তো নিশ্চিহ্ন কখনো করতে পারবে না। আমি তো জীবনে কোনোদিন ভোট দিলে নৌকা ছাড়া কোথাও ভোট দিব না। তুমি কি মনে করো আওয়ামী লীগের মতো দলকে, ছাত্রলীগের মতো দল, যে দল বাংলাদেশকে জন্ম দিয়েছে, সেই দলকে নিশ্চিহ্ন করে দিবে? তুমি মনে করো এই সমন্বয়কারীরা? ইউ থিঙ্ক সো? না না, এটা আসলে কখনোই সম্ভব না। মানে এটা আসলে আওয়ামী লীগের কিছুটা ভুল করছে, তার কর্মফল। যেমন বিএনপি র বিগত কয়েক বছর চাপে রাখছে, এটাও কিন্তু একটা কর্মফল। এটা খুবই দুঃখজনক। এই চাপা চাপি যদি না করতো তাহলে কিন্তু এরকম এরা জীবনও আসতে পারতো না। মানে আমরা নিজেরা ফিল করি না, মানে যেমন আমাদের করাপ্ট নেতাদেরকে শোনো, শেখ হাসিনা নিজেই এই সকল করাপ্ট নেতাদের থেকে নিজেকে দূরে রেখেছেন এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোরা কথা বলবি কম। আমরা সেটাই, এখন আসলে বাংলাদেশের জনগণের জেগে উঠতে হবে। স্বাধীনতার মানে প্রশ্ন কোনো আপোষ করা যাবে না। অবশ্যই মানে আওয়ামী লীগ বিএনপি নাই, সবাই মিলে একতাবদ্ধ হয়ে দেশটাকে আগে পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে হবে। আবার যে কটা ছেলেরা গিয়ে ওখানে বাড়ি ভেঙেছে, তাদের ছবি এসছে, ভিডিও এসছে, তোমাদের কাছে নিশ্চয়ই আছে। এরা কি রাজাকার না? এরা কালবদল না? সবগুলো দেখে তো সন্ত্রাসী শিবির মনে হয়, একটা মানুষ মনে হয়। স্লোগান ছিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, শিবিরের স্লোগান ছিল ধ্বনিকে তারা আল্লাহু আকবার ধ্বনিকে তারা আস্তে 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 বাংলাদেশে আল্লাহু আকবার ধ্বনিটাকে তারা বিকৃতভাবে ব্যবহার করেছে, রাইট? জি জি, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে অন্যায় করলে তো এটা আল্লাহু আকবার হয়ে গেল না, হলো না? যেমন আপনারা তো, আমি বিগত 2 বছর আগে নাস্তিক হিসেবে চিন্তা, কিন্তু আপনি যে আসলে ইসলামের বিপক্ষে না, এটা কিন্তু বাংলাদেশে প্রচার হতো না। প্রচার হতো যে আপনি একজন নাস্তিক। কিন্তু এই যে আপনার নামে একটা অপপ্রচার চালাইছে, এটা খুবই দুঃখজনক না? আপনার আমি বিগত 1-2 বছর আপনারা ফলো করি, কখনো নাস্তিকতা কিছু আপনার মধ্যে পাইনি। আমি মোল্লাদের বিরুদ্ধে কথা বললে তো আমি কাফের মুরতাদ হয়ে গেছি অনেক আগে। আমি মাঝে মাঝে বলি যে শয়তান 2 প্রকার, দাড়িওয়ালা শয়তান আর বোরকাওয়ালা শয়তান। এই যে জামাতের আমি দাড়িওয়ালা শয়তান, যারা বাংলাদেশটাই যায় নাই, তারা বাংলাদেশে কিভাবে রাজনীতি করতে পারে? শোনো, আর তারা বাংলাদেশের অস্তিত্ব 32 তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব কি? তোমরা যারা এই প্রজন্মে, আমার তো বাবারে, আমার তো দাড়ি পেয়ে গেছে না, আমার তো বয়স হয়েছে, তোমাদের বয়সটা তো পার হয়ে আসছে। আমাকে তোমাদের মতো দৌড় তো আমি দিতে পারবো না, পারবো? আমার কথা হচ্ছে তোমাদেরকে অনুপ্রাণিত করতে পারি, তোমাদেরকে আমি কিছু জ্ঞান দিতে পারি, আমার ক্ষুদ্র জ্ঞানে যা আছে আল্লাহ আমাকে যা দিয়েছে। আমার কথা হচ্ছে তোমরা দেখছো, যারা ভিডিওতে, যাদের ছবি দেখছো, ভিডিও দেখছে, তোমাদের চোখের সামনে এদেরকে আলবদরা, এদেরকে মতিউর রহমান নিজামী এদের ভিতরে দেখো না? আলী হাসান মুজাহিদ দেখো না? যুদ্ধের সময়, আমার কথা শুনো, যুদ্ধের সময় যদি মুক্তিযোদ্ধারা, যুদ্ধের সময় যদি সেক্টর কমান্ডাররা আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীকে পেত, কি করতো? কি করতো? কি করতো? মানে জায়গা শেষ করে দিত। তাহলে তুমি এদের ভিতরে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ দেখো না? তাহলে মুক্তিযোদ্ধার পক্ষের জেন জেড কি করে? কি করে? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন, আমি কোন আইন মানবো নাকি ভাই? এখানে কি ইউনূস সরকারের দায় নাই? আমার সিম্পল প্রশ্ন তোমাদের কাছে, দায় নিতে হবে, কারণ রাষ্ট্রীয় আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন, আমি কোন আইনের খেতা পড়বো? কখনো না, কখনো না, কখনো। কি করো তোমরা? কি করো? আমার কথা হচ্ছে, আমাদের চোখের সামনে আমরা তো ভাই আমাদের দায়িত্ব পালন করছি। আমাদের ইউনিভার্সিটি ছিল 27শে মে, এটা আমাদের একটা আমার জীবনের স্মরণীয় দিন। এই হাত দিয়ে আমি মতিউর রহমান নিজামীকে জুতা মারছিলাম। তোমরা কি করো? কি করো তোমরা? তোমরা যাও, কি করো? তোমরা ফেল। ব্যাটে বলে আসে না তো স্যার? না স্যার, আমার একটা ব্যাটে বলে না আসলে স্যার, এখানে মেইন সমস্যাটা কি, বাংলাদেশের জনগণ এখনো মানে এদের বিপক্ষে যায় নাই। বাংলাদেশের জনগণ এদের বিপক্ষে গেলে অটোমেটিক সবকিছু ঘটে যাবে। বিপক্ষে যায় নাই কে বলছে তোমাকে? মানে পুরোপুরি যায় নাই, মানে 80% অলরেডি ঘুরে গেছে খেলা। কিন্তু মানে এরা আসলে সন্ত্রাসীরা মানুষের হত্যা করার জন্য কি করে লাগে, কিন্তু যারা স্বাধীনতার পক্ষে তারা তো হত্যা করার ওইভাবে এখনো যায় নাই। কিন্তু মানুষ, আরে শোনো না, ইন্ডিয়া বয়কটে ছিল, তারেক একটা আছে, চিনো না? চিনো কোনটা? তারেক নাম, ওই যে ছিল
মোটো মতো এটা আমতারেক স্যার, আমতারেক। আরে হ্যাঁ কি আমতারেক আচ্ছা আম না আম গাছে মধু গাছে। বকলার আমতারে এই তারেক আজকে মার খেতে গেছিল প্রেস ক্লাবে, তাও কি মুদির দোকানদের কাছে। কই দুদিন পরে এরা রাস্তা টোকার কাছে মার খাবে। ভাইজান আমার যেটা প্রশ্ন আপনার কাছে, হিন্দু ভাই আপনার কাছে just নিরপেক্ষ, মানে আমি কিন্তু একজন নর্মাল মানুষ হিসেবে কথা বলছি, কোনো দেশের না। হ্যাঁ একটা সেনাবাহিনী 32 নম্বরে গেল, গিয়ে ফিরে চলে এলো, মানে আমি যদি তাদের আমি বলছি, আমি যদি সেনাবাহিনী হতাম, যাক আমি গান্ধীজিকে পছন্দ না করি, গান্ধীজির বাড়ি যদি কেউ পোড়াতে আসতো, সেনাবাহিনী হই আর আমি মানুষ হই, আমি চারটেকে ধরে, যদি আমি বলছি আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে থাকো, অনেক রাজাকার এখানে আছে, যদি আমার হাতের সামনে পড়ে ওই জায়গায় আমি থাকতাম, ছাত্রলীগের ভাইরাও আছে, বিএনপির ভাইরাও আছে, আমি কিন্তু চারটেকে ধরে ফেলতাম। সেখানে ভাই সেনাবাহিনী করলোটা কি আপনার কাছে? তুমি আমাকে বাধ্য করতেছে বলতে, তার একটা ইনফরমেশন সবার জন্য দিয়ে দিই। ফেব্রুয়ারি 25-এর মধ্যে 27শে জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ওয়ার্নিং গেছে। ফেব্রুয়ারির 25-এর ভিতরে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপর একটা ঝড় দেখবে। এই ভিডিওর এটা অংশটা কাট করে ছড়াই দিও। ফেব্রুয়ারির 25-এর ভেতরে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপর একটি ঝড় আসবে, আন্তর্জাতিক ঝড়। মনে থাকবে কথাটা বলেছি? ভাইজান আপনার কথা যেন তাই হয়, ওরা মানবাধিকার কথা বলি নাকি? না চাই যেন হয়, দেখছি তো বাংলাদেশ সেনাবাহিনীকে সোজা হতে হবে। না ওরা তো স্যালারি অনেকে বসে আছে। HSC 24, হ্যাঁ প্লিজ বলো HSC 24 বলো। আমার আদাব নিবেন? হ্যাঁ আদাব, হ্যাঁ বলো। আমার আদাব নিবেন? আমি আদাব বলো। আমার রাহুল এসব বলো। জি স্যার, মানে আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে খুব আদর্শ হিসেবে মানি, আপনার কথা আমি মানে প্রতিদিনই শুনি। যদিও সামনে হচ্ছে অ্যাডমিশন, এবং আমি হচ্ছে জেন জেড, কি আর বলবো, আমাদের এই মানে দায়িত্ব আছে, নাইলে লজ্জা দিব। শিওর স্যার, শিওর। আমি যদি জি আমি অবশ্যই দায়িত্ব নিতে রাজি আছি স্যার। আমি হচ্ছে মানে HSC 24, আমি এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট, সামনে আমার ভার্সিটির সব পরীক্ষা। আমার যদি কোনো রকম ভাবে সুযোগ হয় ঢাকা ভার্সিটি বা ভালো কোনো জায়গায় যাওয়ার, আমি যদিও রাজনীতি খুব একটা পছন্দ করতাম না বা ইন্টারেস্ট ছিল না, কিন্তু আপনার রাজনীতি না, বাংলাদেশের স্বাধীনতা ওটা তো রাজনীতি নাকি? এই বাংলাদেশের স্বাধীনতা রাজনীতি না স্যার, কিন্তু মানে এখন তো মনে হচ্ছে যে 7 মাস কি রাজনীতি না স্যার, আমার মনে হয় রাজনীতি না স্যার। জয় বাংলাকে বানানো হয়েছে দলীয় স্লোগান। জয় বাংলা কি দলীয় স্লোগান? না আমি বলতে চাই না বিষয়ে, স্বাধীনতা সর্বমত। জি কিন্তু স্যার জয় বাংলাকে তো মানে অন্যান্য দল তো যারা স্বাধীনতার পক্ষে, তারাও তো কোনোভাবে এটা মানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে না, বা এটাকে তো তারা বলে না। যেমন ধরেন শুরু করি না, তুমি আর আমি দিয়ে শুরু করি না, অসুবিধা কি? জি স্যার। তুমি আর আমি শুরু করলাম না, অসুবিধা কি? জি স্যার, শুরু করলাম। জয় বাংলা কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। তাহলে কি আমার বাপ দাদা যারা জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করছে, তার কি সবাই আওয়ামী লীগ করছে নাকি? না স্যার। তাহলে না, জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান। আওয়ামী লীগের স্লোগান তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর জয় বাংলা আছে স্বাধীনতা স্লোগান। আবার দিলাম আমারে জয় বঙ্গবন্ধু কি আবার কোন দলীয় স্লোগান নাকি? বঙ্গবন্ধু কি কোন দলের নাকি? না এটা তো আওয়ামী লীগ ওদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলাইছি। বঙ্গবন্ধু কোন ব্যক্তির সম্পত্তি না, কোন দলের সম্পত্তি। বঙ্গবন্ধু আছে স্বাধীনতার মূর্ত প্রতীক। সেক্টর কমান্ডার 9 জন, ইনাদের নিয়ে কোনো বিতর্ক করাই ঠিক না। জাতির চাননি তাই এনাদের নিয়ে কোনো বিতর্ক করাই ঠিক না। তাদের ভুল সিদ্ধান্ত ভুল হতেই পারে, কিন্তু মানুষ মাত্র ভুল থাকবেই। কিন্তু তারা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য জীবনটা দিয়ে গেছে, প্রচুর অবদান রাখছে। আমরা তাদের সফলতা থেকেও শিক্ষা নিব, তাদের বিফলতা থেকেও শিক্ষা নিব। তাদেরকে অসম্মান করার দরকার নেই আমার। জি স্যার, আমি সম্মান সহকারে তো সমালোচনা করতে পারি, সমস্যা কি? কিন্তু তাদের মধ্যে ভালোবাসা কমবে না রে বাবা। জি স্যার, আমাদের জেন জেটের খুব মানে দুর্নাম হইলো, আমাদের মধ্যে অনেকে আছে, যেমন আমার অনেক বন্ধুরা আছে যারা আপনাকে ফলো করে। দায়িত্ব আছে তোমাদের, দায়িত্ব আছে। আচ্ছা আমি মুভ অন করি, দাঁড়াও। ইমন কুমিল্লা, ইমন তোমার দেখা যাচ্ছে না, তুমি আধা আলো আধা অন্ধকার, কারণ কি? তোমার অনেক বেশি নাকি? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলো। আমি আপনাকে ভাইয়া বলেও রাখি, আপনারা বড় একজন ভক্ত। আপনার একটা জিনিস আমি খুবই করি, আপনি সুফিবাদ দিতে বিশ্বাস করেন, আমিও এটাতে বিশ্বাস করি। তুমি কুমিল্লায় নাকি? জি কুমিল্লায়। মতলবে আমার বড় আব্বার দাদার মাজার না সুলেমান শাহ, ওইখানে গেছিলাম আমি।
সাবাস। ওইখানে আমি 2 বার গেছিলাম, আমার কাছে ভালো লাগে সুফিবাদ ইয়াটা, বুঝছেন? দোহাই ল্যাংটা, হ্যাঁ ওইখানে গেছিলাম, হ্যাঁ, দিন ঠিক ছিলাম আছে। আমি। এখন তো আমাদেরকে কাফের ঠাড়ানোর, আমাদেরকে তো সব কাফের মুরতাদ ঘোষণা। সেকুলার বলে অনেকে ভাই, অনেকে বলে সেকুলার, অনেকে বলে কারণ হচ্ছে আমাদের দরবারে হিন্দু মুসলিম সবাই আসে, এটা ওদের পছন্দ হয় না, বুঝো না? জি ভাই। স্যার আমি একটা কথা অ্যাড করতে চাই স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার হচ্ছে আমি হচ্ছে রিসেন্টলি 1 বছর হয়ে গেছে প্রায়, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো হ্যাঁ। ওখানে আপনার হচ্ছে রাজস্থানে আজমের শরীফে গিয়েছিলাম। আমার মানে খুবই ভালো লেগেছে, মানে ইসলামের যে সৌন্দর্য আমার মনে হয় না যে মানে মাদ্রাসা ছাড়া সেটা, সরি মাজার ছাড়া সেটা সম্ভব। মাশাআল্লাহ, কারণ মানে কারণ কিন্তু আমি যখন আমার একটা ফ্রেন্ডকে, এই উপদেশে প্রকৃতি ইসলাম এনেছেন আমাদের আউলিয়ারা সুফিরা, দ্যাটস হোয়াট ইট। স্যার আমি অত জানি না আসলে ইসলাম সম্পর্কে, কিন্তু আমি যখন আমার একটা বন্ধুকে এই জিনিসটা শেয়ার করলাম যে আমি ওখানে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। তোমাকে আমি একটু সুযোগ নেই, তোমাকে সুফি ইসলামের আমি দাওয়াত দিলাম, ঠিক আছে? স্যার আমি আমার ধর্মের প্রতি খুবই লয়াল এবং আমার খুব পছন্দের আমার ধর্ম, এবং আমি আমার ধর্ম খুব ভালো। স্যার কিন্তু স্যার বলো 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 বলো। আচ্ছা আমি একটু মুভ অন করি না, অনেকে আছে। আবিদ মিয়া কোন? আবিদ মিয়া, হ্যাঁ আবিদ কথা বলতে দাও, আবিদকে একটু কথা বলতে দাও। হ্যাঁ আবিদ কোন? প্রথম বিষয় আমি বলতে চাচ্ছিলাম পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন নিয়ে। আমি যতদূর মনে করি পিনাকি ভট্টাচার্য জঙ্গি দলের কেউ। কিসে? যতদূর মনে করি। কি করো? জঙ্গি দলের কেউ। অবশ্যই জঙ্গি দল না হলে জঙ্গি দ্বারা, হ্যাঁ জঙ্গি দ্বারা সে প্রভাবিত আছে। পিনাকি এবং ইলিয়াস তারা ছোট্ট একটা জিনিস, তারা কোনোদিনও দেশে আসবে না, তারা কোনোদিনও দেশে আসবে না, তারা আজীবন দেশের বাইরে কাটিয়ে দেবে। এর আগে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস দুজনই ভিডিওতে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে তারা দেশে আসবে না। আর আরেকটা জিনিস হচ্ছে এই সংবিধান, আমাদের এই এখন বর্তমান অন্তর্বর্তী সরকার তো সংবিধান মানেই চলতেছে। আচ্ছা ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক বলা হয় না সংবিধানে? কমেন্ট করেছে জঙ্গি গ্রুপের মুফাসির ইসলাম, তোর খবর আছে? আরে ভাই আমি কাফনের কাপড় পরে সংগ্রামে নেমেছে বউ থাকি, কি আমার খবর দিবি? আমি কাপড় পরেছি অনেক আগেই, ডোন্ট ওয়ারি। স্যার আমার অনুরোধ হচ্ছে পিনাকি ভট্টাচার্য তো দেশ থেকে পালাইছে, এখানে বাইরে গিয়ে বড় বড় বয়ান দেয়। আমার জানা মতে এসে কোন একটা অকারেন্স করে দেশ থেকে পালাইছে, এই বিষয়টা তোমার জানা মতে এটা তো প্রমাণিত। আমি জানি বস, আমি জানি না, অজানা। এই জন্য 2008-এ পপুলারে 230 জন রোগী মেরে ফেলেছিল, বাচ্চারা ডায়রিয়াতে ওষুধ বানাচ্ছিল, ওষুধ বানানো তোমার ভাই তোমরা একটু, আমার সময় শেষ হয়ে আসছে। রুবেল একটু কথা, মোহাম্মদ রুবেল কোন? মোহাম্মদ রুবেল কথা শোনা যায় না বোবা। আপনার আমি ইউএসএ থেকে বলতেছি, আর আপনার প্রত্যেকটা শো এন্ড লাইভ আমি সবসময় প্রেজেন্ট থাকি এবং দেখি, এবং আপনাকে আমি লাইক অনেক আগে থেকে 2005 থেকে আমি আপনার সব ভিডিও এখনো ইউটিউবে আমি খুঁজে দেখি। এটা বলার বিষয় না। 20 বছর ধরে আমার অনুসরণ করে, বাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ এটাই, মানে আপনার দুইটার দিকে আমি অনুসরণ করছি, দুইটাই। ওই সময় এক ধরনের ভিডিও, মাঝখানে আরেক ধরনের ভিডিও, আবার এখন মধ্যে কিছুদিন মোল্লাদের পিছনে লেগেছিলাম আর কি, উঠে পড়ে। এখন এটা আল্লাহর ইচ্ছা, কারণ হচ্ছে এই বিষয়ে আমাকে এক্সপার্ট আল্লাহ বানাবে। 2005-এ ফলো করতাম, তখন যেই দল আমার খুব পছন্দ করতো যে আমি আপনার সাগরেদ, বলতো যে তুমি তো মুফাসসিলের সাগরেদ, আরেক দল বলতো যে আমি মুফাসসিলের দালাল। সো এখন আবার ঠিক সেম উল্টে গেছে আর কি। যে দলটা বলতো সাগরেদ এরা বলে দালাল, আর যে দলটা বলতো দালাল এরা বলে সাগরেদ। সো দ্যাটস এটা কোনো ব্যাপার না যে আজকে আপনি আমেরিকায় কোথায় থাকেন? আমি আমেরিকা মেরিল্যান্ডে থাকি। মেরিল্যান্ডে আমি আসতেছি সামনে 2-3 সপ্তাহ পরে বেড়াতে। ভাই অবশ্যই আমার বাসায় আপনি দাওয়াত রাখবেন। আমি ফেয়ারফ্যাক্সে চাকরি করেছি 1 বছর, ফেয়ারফ্যাক্স একটা ল ফার্মে আমি চাকরি করেছি। ফেয়ারফ্যাক্স থেকে আমার বাসা লাইক 25 মিনিট টু 30 মিনিট ড্রাইভ। আচ্ছা, ভেরি গুড। আমার আজকে আপনাদের দোয়া এখানে ভালো আছে। এন্ড আমি কি দিয়ে ভাত খাওয়াবেন এটা বলেন, আপনি কি দিয়ে ভাত খাওয়াবেন? ভাই আপনি যা চাইবেন। আমি খুব ভালো কুক, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ খুব ভালো কুক,
আপনার পৃথিবীর কোন কান্ট্রির খাবার খেতে চাইবেন আমি আপনাকে নিজের হাতে এই দেখছো মুফাসসির ইসলাম যে ছালা নিয়ে বের হয়ে যায়, মুফাসসির ইসলাম ভাতের অভাব হবে না। দেখছো মানে আপনি ডলাস ইন্টারন্যাশনাল নাইমা খালি ফোন করবেন, আমি ডলাসে। দেখছো কি অবস্থা। যতদিন থাকার আপনি আমার সঙ্গে থাকবেন, ঘুরবেন, খাবেন, বেড়াবেন, আমাকে দিতে যাবেন। আমি ময়মনসিংহে আমার বাড়ি, আমার বয়স 45 বছর, আমার 2 মেয়ে, কত বড় মেয়েটা নবম গ্রেডে পড়ে। রুবেল তোমাকে তুমি করে বলি, তুমি আমার অনেক ছোট। হ্যাঁ ভাই বলেন কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। আজকে যে আলোচনাটা হচ্ছে, আর আমার ফেসবুক প্রোফাইল বা দেখলেই বুঝবেন আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক, শেখ হাসিনার সৈনিক। আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী। আমার কলেজ ইউনিভার্সিটি আমার সবই ছাত্রলীগের মধ্যেই কাটছে। তো একটা জিনিস স্বীকার করতে হবে, শোনো, একটা জিনিস স্বীকার করতে হবে যে শেখ হাসিনার সরকার আমলে আমাদের সিক্রেট সার্ভিস বিফল হয়েছে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এটা 100%। বারবার শেখ হাসিনা বলছিলেন যে এদের ভিতরে জামাত শিবির আছে, কিন্তু ওনার সরকার কিন্তু বলতে পারে নাই যে এই ছেলেটা সমন্বয়কদের ভিতরে আছে, কিন্তু এই শিবির, এই ছাত্রলীগের মুখোশ পড়েছিল, এটা কিন্তু বলতে পারে নাই। বলতে পারছে? এটাই বড় ব্যর্থতা। আপনার কতক্ষণ আগে যে আপনি মানে সূচনা বক্তব্যটা দিলেন, ওইখানে আমি একটা জিনিস দেখলাম যে পিনাকিরে নিয়ে বলছেন। আপনার কথার সূত্র ধরে আমি বলতে চাই, যারা বলে যে আওয়ামী লীগের অমুক রয়্যাল এজেন্ট, আমি বলবো যে অ্যাবসলিউটলি পিনাকি রয়্যাল এজেন্ট। পিনাকি এই কাজগুলি করতেছে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য, যাতে আপনি যে কথাটা বললেন শেষে ভারতেরই লাভ হবে, আর কারো লাভ হবে না। অ্যাবসলিউটলি। কিন্তু আমাদের এই মোল্লা গোষ্ঠী এই জিনিসটা বুঝতে পারে। ভারতের চাইতে আমি বলবো মৌলবাদী গোষ্ঠীর লাভ হবে। এখন এখানে তো আমাদের অনেকেরই, আমাদের ভাই, ভারতের ভাই আছেন যারা কেন মৌলবাদী সমর্থন করেন না, অনেকে আছে। তারা সনাতনী হিন্দু, ওনারা ভালো মানুষ, তারা এই পিনাকির এইসব পছন্দ করে, তারা ঘৃণা করে পিনাকিকে। আমি কখনো ডাইরেক্টলি ওর নাম ধরে কোনো ভিডিওতে কথা বলি না, আজকে বাধ্য হলাম যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ। এখন আরেকটা কথা হইলো যে আপনি একটা জিনিস খেয়াল করেন, 71-75 আমরা যেইভাবে আমরা প্রতিশোধ দিছি সম্পূর্ণ আইনের মাধ্যমে, ওটা প্রতিশোধ বলবো না, ওটা আইনের মাধ্যমে হয়েছে। তবে আমি একটা জিনিস এখন বলতে চাই, এটা তো 5ই আগস্টেই পুরাই দিছে এই বাড়িটা। তো এই বাড়িটা আমরা যখন আবার সব সময় আসবে মেরামত করতে হবে, মেরামত করতে গেলে ভাঙতে হবে, নতুন করে বানাবো। তো নতুন করে বানাতে গেলে ভাঙতে হইতো, যে আজকে মানাবো, ওই ভাঙার কাজটাও করে দিতেছে। তো এই একেবারে গ্রাউন্ড থেকে রিবিল্ড করা সম্ভব, এখন এই সায়েন্স আছে, এটা ফ্রিতে ভাঙিয়ে দিতেছে, আমাদের কাজটা আগাই দিতেছে। এই মজুরিটা আমরা দিব সুদে আসলে, যেমন ওদের বাপ দাদা রেখে দিয়েছিলাম। শুধু বসে বসে মার খাওয়া কোনো নাগরিক কর্তব্য না, যে শুধু বসে বসে মার খাবো, সরকার আমাকে প্রোটেকশন দিতে পারছে না আর আমি বসে বসে মার খাবো। এখন তো ভাই দেশটা ওইদিকেই যাচ্ছে, এখন তো ওইদিকেই যাচ্ছে। রুবেল, আমাকে যেতে হবে, কারণ আমার নেক্সট প্রোগ্রাম টিকটকে আমাকে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভালো থাকবেন। আর তাইলে যেটা বলছেন আপনি আমাকে, আমি আশা করব আপনি আমার বাসায় দাওয়াত রাখবেন। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিও। হ্যাঁ, আমি আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং আপনাকে দিয়ে রাখবো। এত বড় মানে তরকারির দাওয়াত আসবো না, মানে আসতে পারবো। আপনি যা খাইতে চাইবেন, আপনি চিন্তাও করতে পারবেন না আমি আপনাকে কি খাওয়াইতে পারবো। ঠিক আছে। আমি আরেকটা জিনিস বলি, আমি এখানে রেস্টুরেন্টের ব্যবসা করি। আমার ব্যবসা রেস্টুরেন্টের, এটা ইটালিয়ান রেস্টুরেন্ট, আমেরিকান ইটালিয়ান রেস্টুরেন্ট, দা ফুল ডাইনিং, খুব নাইস একটা রেস্টুরেন্ট। আচ্ছা, তোমরা কি বিশ্বাস করো আমি একটা সালা নিয়ে বেরিয়ে গেলে আগেকার দিনের মানুষের মতো আমার সারা জীবন আমি খেয়ে বেরোতে পারবো? বিশ্বাস করো তোমরা? আমরা কেন আছি ভাইজান, আমরা কেন আছি বলেন আপনি। দেখো দিকে অবস্থা। ঠিক আছে, ভালো থাকো রুবেল, সময় শেষ। আচ্ছা, সবাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা ভাই।